রাত এখন প্রায় 10টা। আমি হেঁটে চলেছি শুনশান এক বাজারের ভেতর দিয়ে। এসেছিলাম নীলগঞ্জে। আমার কলেজের সহপাঠী অনির্বাণ তার ছেলের 5 বছরের জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করতে। ওর ছেলের জন্ম হয়েছে বছরের এক বিশেষ তারিখে, আজ 29শে ফেব্রুয়ারি, যে তারিখটা 4 বছর পর পর একবার আসে। তাই অনির্বাণ ওর ছেলের জন্মদিনটা বেশ ধুমধাম করেই করেছে। পুরনো বন্ধুদের সঙ্গে গল্পগুজব করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেল। অনির্বাণ বারবার করে বলছিল আজকে রাতটা ওদের বাড়িতে কাটিয়ে কাল সকালে বাড়ি ফিরতে, কিন্তু এখন অফিসে কাজের চাপটা খুবই বেশি। আজকে বাড়ি পৌঁছাতে না পারলে কালকে অফিস কামাই হবে। তাই আমি অনির্বাণকে অনেক কষ্টে বুঝিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এত রাতে কলকাতা যাবার কোনো বাস পাবো কিনা জানি না, তবু একবার নীলগঞ্জের বাস স্ট্যান্ডে গিয়ে দেখতেই হবে। কিছুক্ষণের মধ্যেই নীলগঞ্জের বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। কিন্তু এ কি, বাস তো দূরে থাক, কোনো মানুষজনকেও যে দেখা যাচ্ছে না। গ্রামের দিকে এই একটা বড় অসুবিধা, খুব তাড়াতাড়ি গাড়ি ঘোড়া দোকানপাট সব বন্ধ হয়ে যায়। এদিক ওদিক তাকাচ্ছি আর ভাবছি এবার কি করব। হঠাৎই একজনের কণ্ঠস্বরে চমকে উঠলাম। কি দাদা, কাউকে খুঁজছেন নাকি? পিছনে ফিরে দেখি একজন লোক কখন জানি আমার পিছনে এসে দাঁড়িয়েছে, কিন্তু কয়েক মুহূর্ত আগেও আমার ত্রিসীমানার মধ্যেও কেউ ছিল না। লোকটির উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা দাড়ি, চোখগুলো কেমন যেন ঘোলাটে, জামা কাপড় অপরিষ্কার। আমি কোনো উত্তর দিচ্ছি না দেখে সে আবার বলল, কি হলো দাদা, কোনো কথা বলছেন না যে? না, মানে কাউকে খুঁজছি না, কলকাতা যাওয়ার কোনো বাস এখন এখান থেকে পাবো কিনা সেটাই দেখছি। কলকাতা যাওয়ার শেষ বাস তো রাত 9টার সময় চলে গেছে। এরপর তো কাল সকাল 6:30টার আগে কোনো বাস নেই। আপনি ঠিক জানেন তো এখন আর কলকাতা যাওয়ার কোনো বাস নেই? হ্যাঁ মশাই, আমি জন্মেছি এই নীলগঞ্জেই। আমার নাম নিতাই হালদার। নীলগঞ্জের বাজারে আমার একটা কাপড়ের দোকান আছে। এখন কলকাতা কেন, কোনো জায়গায় যাওয়ারই এখান থেকে আর কোনো বাস নেই। এখন কি করা যায় বলুন তো? লোকটি কিছুক্ষণ ভেবে তারপর বলল, আপনি একটা কাজ করুন, নীলগঞ্জ রেল স্টেশনে চলে যান। এমনিতে আমি আপনাকে স্টেশনে যেতে বলতাম না, কারণ রাতে 10টার শেষ লোকালটা এতক্ষণে নীলগঞ্জ ছেড়ে চলে গেছে। কিন্তু আপনার কপাল ভালো, আজ রাত 12টার সময় আর একটা ট্রেন নীলগঞ্জের ওপর দিয়েই কলকাতার উদ্দেশ্যে যায়। সপ্তাহে শুধু আজকের দিনটাতেই এই ট্রেনটা চলে। ওহ, বাঁচলাম। আপনার সঙ্গে দেখা না হলে বড় মুশকিলে পড়তাম। তা আপনি যদি রেল স্টেশনের রাস্তাটা আমাকে একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। আপনি এক কাজ করুন, এখান থেকে সোজা চলে যান, তারপর ডান দিকে একটা গলি পড়বে। সেই গলি দিয়ে কিছুক্ষণ হাঁটলে একটা বড় মাঠ পড়বে। সেই মাঠ পেরোলেই আপনি স্টেশনে পৌঁছে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি স্টেশনের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। এদিকে আবহাওয়ার অবস্থাও মোটেই ভালো না, ঝোড়ো বাতাস বইছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানির সঙ্গে সঙ্গে মেঘের গর্জনও শোনা যাচ্ছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। নিতাইবাবুর কথা মতো মিনিট 10-এর মধ্যেই নীলগঞ্জ স্টেশনে এসে পৌঁছালাম। প্ল্যাটফর্মে পৌঁছানোর সঙ্গে সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। পুরো প্ল্যাটফর্ম জুড়ে একজন যাত্রীও চোখে পড়ল না। দেখলাম প্ল্যাটফর্মের মাঝ বরাবর একটা চায়ের দোকান। দোকানের ওপর লাগানো হোর্ডিংয়ে লেখা রয়েছে জীবন টি স্টল। সেখানে টিম টিম করে একটা হ্যারিকেন জ্বলছে। হাত ঘড়িতে দেখলাম এখন 11টা বাজে। ট্রেন আসতে এখনো 1 ঘন্টা বাকি। এই বৃষ্টিমুখর রাতে একবার গরম চা খেলে মন্দ হয় না। আমি দোকানটির দিকে ধীরে ধীরে এগিয়ে গেলাম। দোকানের সামনে এসে দেখি একজন মাঝবয়স্ক লোক বসে বসে ঘুমে ঢুলছে। বোধ করি ইনি দোকানের মালিক জীবনবাবু। আমি একটু ইতস্ততভাবে তাকে ডাকলাম, ও দাদা শুনছেন? ও দাদা, ও দাদা একটু শুনুন না দাদা। বেশ কয়েকবার ডাকার পর ভদ্রলোক চোখ মেলে তাকালেন। লক্ষ্য করলাম আমাকে দেখে তার চোখ দুটো ক্ষণিকের জন্য জ্বলজ্বল করে মিলিয়ে গেল।
তারপর তিনি হাসি হাসি মুখ করে বললেন, হ্যাঁ বাবু, কিছু বলছিলেন? একবার গরম চা হবে নাকি? অবশ্যই হবে। আপনি ওই বেঞ্চিতে একটু বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে দিচ্ছি। দোকানের সামনে রাখা বেঞ্চিতে আমি বসলাম। তারপর আমি চা বিক্রেতাকে উদ্দেশ্য করে বললাম, আপনি এত রাত পর্যন্ত দোকান খুলে রেখেছেন যে, বাড়ি যাবেন না? না বাবু, আজকে আর বাড়ি ফিরবো না। আমিও রাত 12টার স্পেশাল লোকালটা ধরে কলকাতা যাব। বাহ, তাহলে তো বেশ ভালোই হলো, একজন সহযাত্রী পাওয়া গেল। কিন্তু আপনি এত রাতের ট্রেনে কলকাতা যাচ্ছেন? আপনি তো 10টার লোকালটা ধরে যেতে পারতেন। রাত 10টার লোকাল কেন? আমি তারও আগে কলকাতা যেতে পারতাম, কিন্তু রাত 10:30টার সময় আমার একজন লোকের সঙ্গে একটা বিশেষ দরকার ছিল, তাই অগত্যা রাত 12টার ট্রেনটাই ধরতে হচ্ছে। এরই মধ্যে জীবনবাবু গরম ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়টা আমার দিকে এগিয়ে দিয়েছেন। বৃষ্টির বেগ ক্রমশ বেড়েই চলেছে। বেশ শীত শীত করতে লাগলো। গরম চায়ে একটা চুমুক দিলাম। আহ, তা কলকাতা যাচ্ছেন কোন দরকারে? হ্যাঁ মশাই, দরকার না থাকলে কি আর এই ঝড় বৃষ্টির রাতে বাড়ি না ফিরে ট্রেন ধরি? আসলে আমার দোকানের জন্য কিছু জিনিস আনতে হবে। ওখানে স্টেশনের কাছাকাছি আমার এক আত্মীয় থাকে। দোকানের সব জিনিসপত্র ওর বাড়িতে এনেই রেখেছে। আমি আজ রাতে ওর বাড়িতে থেকে কাল সকালের ফার্স্ট লোকালটা ধরেই চলে আসবো। জীবনবাবুর সঙ্গে কথা বলতে বলতে প্রায় রাত 12টা বাজতে চলল। আমি বেঞ্চ থেকে উঠে পড়লাম। তারপর ওনাকে বললাম, চলুন, ট্রেন আসার সময় হয়ে গেল তো। হ্যাঁ চলুন, আমি দোকানটা বন্ধ করেই আসছি। কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে থামল নীলগঞ্জ স্টেশনে। আমরা ট্রেনে উঠলাম। দেখলাম ট্রেনের এই কামরায় বেশ কিছু যাত্রী বসে আছে। তাও বসার জায়গা পেতে অসুবিধা হলো না, কিন্তু ট্রেনে ওঠার পর থেকেই আমার কেন জানি না একটা অস্বস্তি হচ্ছিল। তারপর আবার ট্রেনের যাত্রীরা আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে। তাদের চোখে চোখ পড়তেই আমার সারা শরীরটা যেন শিউরে উঠল। আমি যাত্রীদের দিক থেকে চোখ সরিয়ে নিলাম। জীবনবাবু এই কামরারই শেষে গিয়ে বসেছেন। ওনার পরিচিত কয়েকজন ওখানে বসেছিলেন, তাই ওনাকে যে কিছু জিজ্ঞেস করব তার উপায় নেই। তাই নিজের মনকে শান্ত করতে দৃষ্টি দিলাম ছুটন্ত ট্রেনের জানলার বাইরে। দেখলাম প্রকৃতি তার রুদ্ররূপ ধারণ করেছে। প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডবে রেল লাইনের ধারের গাছপালাগুলো অস্বাভাবিকভাবে দুলছে। গাছের ডাল ভেঙে ট্রেন কিংবা রেল লাইনের উপর পড়ে যে কোনো মুহূর্তে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই দুশ্চিন্তাময় পরিবেশের মধ্যেও ট্রেনের জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা নিজেও জানি না। ঘুমের মধ্যেই আমার কানে কানে কে যেন বলছিল, কিরে, ঘুম থেকে ওঠ, তোর যে বড় বিপদ। এই ট্রেন থেকে যেভাবেই হোক তোকে এখন নেমে পড়তে হবে, নাহলে তুই আর নিচে ফিরতে পারবি না। নেমে পড়, এক্ষুনি নেমে পড়। যে এই কথাগুলো বলছে তার গলাটা আমার খুবই চেনা চেনা লাগছিল। কার গলা সেটাই বোঝার চেষ্টা করছি। হঠাৎই তীব্র ঝাঁকুনিতে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখলাম আমার সামনের সিটে বসে আছেন জীবনবাবু, আর তার পাশে যিনি বসে আছেন তাকে দেখে একটু আশ্চর্যই হলাম। তিনি সেই নীলগঞ্জ বাস স্ট্যান্ডে পরিচয় হওয়া নিতাই হালদার। তারা দুজনেই আমার দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। বাকি যাত্রীদের নজর আমারই ওপর। আমি নিতাইবাবুকে উদ্দেশ্য করে বললাম, কী ব্যাপার, আপনি এই ট্রেনে কখন উঠলেন? নীলগঞ্জ স্টেশন থেকে তো আপনাকে উঠতে দেখলাম না। ট্রেন যখন নীলগঞ্জ স্টেশন পেরিয়ে যাচ্ছে তখন প্রায় দৌড়েই ট্রেনে উঠলাম, তাই আপনি হয়তো আমাকে দেখতে পারেন। আমি অন্য আরেকটা কামরায় উঠেছিলাম। আগের স্টেশনে প্ল্যাটফর্মে নেমে এই কামরার দিকে চোখ যেতেই দেখি জীবন এই ট্রেনে রয়েছে। ও আমার অনেক দিনের পরিচিত, তাই এই কামরায় উঠে পড়লাম। উঠে দেখি আপনিও এখানেই রয়েছেন। আপনি ঘুমোচ্ছিলেন, তাই আপনাকে আর বিরক্ত করিনি। আপনার ঘুমের মধ্যেই ভেঙে গেল? আরও কিছুক্ষণ পর আপনি ঘুম থেকে উঠলেই ভালো হতো। কেন, হঠাৎ এই কথা বলছেন কেন? আরও কিছুক্ষণ পর ঘুম ভাঙলে দেখতেন
আপনি আপনার সঠিক গন্তব্যস্থানে পৌঁছে গেছেন। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ ট্রেনের সব আলোগুলো বন্ধ হয়ে গেল এবং আমি অনুভব করলাম ট্রেনের গতিবেগ আগের থেকে শতগুণ বেড়ে গেল। কি হচ্ছে মশাই? হঠাৎ ট্রেনের লাইটগুলো বন্ধ হয়ে গেল কেন? এত অন্ধকারে তো আপনাদেরকে আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না। মনে হয় কোনো যান্ত্রিক ত্রুটি ঘটেছে। কিছু ভাববেন না, আর কিছুক্ষণ পর কি আলো কি অন্ধকার আপনার কাছে সবই এক হয়ে যাবে। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। পারবেন পারবেন, আর একটু অপেক্ষা করুন। আমি খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বললাম, আপনারা বলতে পারবেন আর কতক্ষণ লাগবে কলকাতা পৌঁছাতে? আমার এই প্রশ্ন শুনে নিতাইবাবু আর জীবনবাবু একে অন্যের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। বাকি যাত্রীদের মধ্যেও কেমন যেন একটা চাঞ্চল্য অনুভব করলাম। এবার জীবনবাবু বললেন, মশাই, এই ট্রেন তো আর কলকাতা যাবে না। কলকাতা যাবে না মানে? কি বলছেন কি? তাহলে এই ট্রেন কোথায় যাবে? আর আপনিও তো কলকাতা যাওয়ার জন্য এই ট্রেনে উঠলেন। আর নিতাইবাবু, আপনি তো আমাকে এই ট্রেনটার কথা বলেছিলেন, তাই তো আমি স্টেশনে এসে এই ট্রেনে উঠলাম। এসব কি হচ্ছে এখানে? আপনার সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। এমনিতেও আপনি কিছুক্ষণ পর নিজেই সব জানতে পারবেন। তাও আপনাকে আগের থেকে সব বলে রাখলে আপনি মনের দিক থেকে প্রস্তুত থাকবেন। মনের দিক থেকে প্রস্তুত থাকবো? কিসের জন্য? শুনুনই না। আজ থেকে ঠিক 12 বছর আগে এমনই এক ঝড় বৃষ্টির রাতে আমরা, মানে যাদেরকে আপনি এখন ট্রেনে দেখছেন, এই ট্রেনে করেই যে যার গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলাম। ঝড় বৃষ্টির মধ্যেও ট্রেন চলছিল তার নিজের গতিতে। এই ট্রেনের যাত্রাপথে একটা বড় দিঘি পড়ে। দিঘির ওপর অবস্থিত ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা যখন যাচ্ছিল, তখনই একটা তীব্র আওয়াজের সঙ্গে গোটা ট্রেনটা কেঁপে ওঠে। সেই তীব্র আওয়াজটা ছিল বজ্রপাতের। ট্রেনের ওপরই বাসটা পড়েছিল। তারপর ওই কাঁপা কাঁপা অবস্থাতেই ট্রেনটা আরও কিছুটা এগিয়ে গিয়ে যখন ঠিক ব্রিজের মাঝামাঝি এসেছে, তখন আরও একবার বজ্রপাত ঘটে। এবার বাসটা পড়ে ব্রিজের ওপর। এর ফলে ব্রিজ সমেত ট্রেনটা ভয়ানকভাবে দুলতে থাকে। ট্রেনের মধ্যে যে কজন যাত্রী ছিলেন তারা সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে। তারপরেই সেই ভয়ানক ঘটনাটা ঘটে যায়। ব্রিজের মাঝের অংশটা ভেঙে গিয়ে ট্রেনের বেশ কয়েকটা বগি দিঘির জলে পড়ে যায়, আর বাকি অংশ বজ্রপাতের ফলে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় কোনো যাত্রীই বাঁচেন। তাই আপনি এখন যাদেরকে ট্রেনে দেখছেন তারা সবাই মৃত। আমরাও। নিতাইবাবু আমাকে যখন এই কথাগুলো বলছিলেন, তখন আমি লক্ষ্য করছিলাম প্রত্যেক যাত্রীদের চেহারার পরিবর্তন হচ্ছে। কারুর শরীর আগুনে ঝলসানো, কারুর হাত বা পা নেই। প্রত্যেকের শরীরের রং ফ্যাকাশে এবং চোখগুলো টকটকে লাল। তার কথাগুলো শুনে ও সামনে ঘটে চলা এই দৃশ্য দেখে আমি পাথরের মতো স্থির হয়ে বসে রয়েছি। ভয়ে আতঙ্কে আমি দরদর করে ঘামছি। এই বোধহয় আমি অজ্ঞান হয়ে যাব। এরই মধ্যে নিতাইবাবু বলে উঠলেন, আপনিও তো ভয় পাচ্ছেন কেন? কোনো চিন্তা করবেন না। প্রতি 4 বছর অন্তর আজকের দিনে এই ট্রেনটা বারংবার এই ইহজগতে ফিরে আসে এবং নতুন নতুন যাত্রীদের নিয়ে আবার পরলোকে ফিরে যায়। এই তো আর কিছুক্ষণের মধ্যে ওই ব্রিজটা এলো বলে আপনি বুঝতেই পারবেন না আর কিছুক্ষণের মধ্যেই আপনার দেহ থেকে প্রাণটা কখন বেরিয়ে যাবে। আমি ততক্ষণে আমার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছি। আর আমার বাড়ি ফেরা হলো না। বাবা মা জানতেও পারবে না আমার সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে। এমন সময় আমার ঘুমের মধ্যে শোনা সেই কণ্ঠস্বর আমার কানের সামনে ভেসে উঠল। কি হলো? এখনো বসে আছিস? বাঁচতে চাইলে এক্ষুনি ট্রেন থেকে ঝাঁপ দে। কোনো ভয় নেই, তোর কিচ্ছু হবে না, কারণ এটা পুরোটাই একটা মায়া। কিন্তু যদি ট্রেনটা একবার ব্রিজের উপর পৌঁছে যায়, তাহলে তুই আর বাঁচতে পারবি না। যা, আর দেরি করিস না। আমি এখনো বুঝতে পারলাম না কথাগুলো আমার কানে কানে কে বলছে, কিন্তু এখানে বসে বসে মরার থেকে বাঁচার একটা শেষ চেষ্টা করে দেখা যাক। মনকে শক্ত করে সিট থেকে উঠে দরজার দিকে এগোতে যাব, তখন যাত্রীদের মধ্যে থেকে একজন বলে উঠল, ও দাদা, কোথায় যাচ্ছেন? একবারই ট্রেনে উঠলে আর নামবার উপায় নেই। আমি ওই ট্রেনে ভুল করে উঠে পড়েছিলাম, আর নামতে পারিনি। সেদিন থেকে আমার আত্মা এই ট্রেনে বন্দি। আপনিও পালাতে পারবেন না। এবার নিতাইবাবু কড়া গলায় বলে উঠলেন, এই তোমরা সবাই ওনাকে ধরো, যেন পালাতে না পারে। ধরো ধরো। দেখলাম সকল যাত্রীগণ
আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি দ্রুত দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ট্রেন যে গতিতে চলছে তাতে বাইরের কিছুই দেখা যাচ্ছে না। এই অবস্থায় আমি কিভাবে ট্রেন থেকে ঝাঁপ মারব? এই সবই ভাবছি, এমন সময় দেখি আমার ঠিক পাশেই একজন লোক হঠাৎ করে কোথা থেকে উদয় হয়েছে। ভালো করে তার দিকে তাকাতেই আমি চমকে উঠি। এ কাকে দেখছি আমি? এই যে আমার জ্যাঠতো দাদা সুমন্ত দা, কিন্তু ও তো বছর 4 হলো নিরুদ্দেশ। ও, এতক্ষণ আমি বুঝতে পারলাম আমার কানে কানে যে এতক্ষণ ধরে কথাগুলো বলছিল তার গলাটা কেন আমার এত চেনা চেনা লাগছিল। সেটা যে আমার দাদা সুমন্তর গলা। আমি সুমন্তদাকে উদ্দেশ্য করে বললাম, সুমন্তদা, তুমি এই ট্রেনে কোথা থেকে এলে? আর এত বছর তুমি কোথায় ছিলে? জানো তোমার চিন্তায় জেঠু জেঠিমার কি অবস্থা হয়েছে? ঠিক আছে, এখন কথা বলার সময় নেই, চলো আমরা ট্রেন থেকে একসঙ্গে পালাই। সুমন্তদা আমার দিকে তাকিয়ে একটু হাসলো, তারপর বলল, আমার যে আর সেই উপায় নেই ভাই। আমিও তোর মতোই এই ট্রেনে উঠেছিলাম, কিন্তু শেষে নামতে পারিনি। তারপর থেকে আমার আত্মা এই ট্রেনের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। অনন্তকাল পর্যন্ত হয়তো আমাকে এখানেই বন্দি থাকতে হবে। আমার মুক্তি নেই, কিন্তু আমি চাই না আমার মতো তোরও এই মর্মান্তিক পরিণতি হোক। তাই আর দেরি না করে এক্ষুনি ট্রেন থেকে ঝাঁপ মার। কি করে ঝাঁপ মারবো? বড় ভয় করছে যে। সুমন্তদা এবার আর কোনো কথা না বলে আমাকে একটা জোরে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের বাইরে ফেলে দিল। ট্রেনের বাইরে গভীর অন্ধকারের মধ্যে আমি তলিয়ে গেলাম। ঘন ঘন মেঘের গর্জনের শব্দে আমি ধীরে ধীরে চোখ মেলে তাকালাম। দেখলাম আমি নীলগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মের উপর শুয়ে আছি। উঠে বসে হাত ঘড়ির উপর চোখ দিতেই দেখলাম রাত 3টে বাজে। গত 3 ঘন্টা আমার সঙ্গে যা যা ঘটে গেল সেটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। সুমন্তদা ছিল বলেই আজ আমি প্রাণে বেঁচে গেলাম, কিন্তু আমি জেঠু জেঠিমাকে ওর নিখোঁজ হওয়ার কারণটাও বলতে পারবো না, কারণ এই ঘটনাগুলো কেউ বিশ্বাসই করবে না। আকাশের দিকে ক্লান্তভাবে তাকালাম। আবারও টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। হঠাৎই দূরে কোথাও একটা বাজ পড়ল। বৃষ্টির মধ্যে একাই নির্জন প্ল্যাটফর্মে আমি পরিশ্রান্তভাবে বসে রইলাম।